লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিনহু ডিমন ক্যাসেলের মধ্যে এলিক্সার অফ লাইফের ম্যাটেরিয়াল গুলো হাসিল করার জন্য চলে যায়, যাতে করে সে সেই এলিক্সার ইউজ করে তার মাকে বাঁচাতে পারে। কিন্তু সে শুধু 75 ফ্লোর পর্যন্তই যেতে পারে। এরই জন্য সে সেই 3 আইটেমের মধ্যে শুধু 2টো আইটেমই কালেক্ট করতে পারে। আর অন্যদিকে ডংসুক জিনহুর বাবাকে ইন্টারোগেট করার জন্য চলে আসে, কিন্তু আমরা দেখতে পারি তিনি ডংসুককে মেরে তার অবস্থা একেবারেই খারাপ করে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই জিনহু ডিমন ক্যাসেল থেকে বের হয়ে এসেছে, আর এখনো যেহেতু তার সেই পোর্শনের সব ম্যাটেরিয়াল কালেক্ট করা হয়নি, তাই তাকে আবার ডিমন ক্যাসেলে যেতে হবে। কিন্তু এর জন্য তাকে কিছু ম্যাটেরিয়াল কালেক্ট করতে হবে, আর সেই ম্যাটেরিয়াল গুলো কালেক্ট করার জন্য তার অনেক টাকার প্রয়োজন, কিন্তু তার কাছে অত টাকা নেই। আর এখনো যেহেতু তার আইডেন্টিটি একটা ই র্যাঙ্কের হান্টারের, এরই জন্য সে এখানে যতই স্ট্রং হোক না কেন সে কোনো বড় রেডে পার্টিসিপেট করতে পারবে না। এরই জন্য সে ডিসাইড করে যে এখন তাকে তার র্যাঙ্ক আপডেট করাতে হবে, যাতে করে সে বড় বড় রেডে পার্টিসিপেট করতে পারে আর নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারে। এইসব ভেবেই জিনহু এর পরদিন হান্টার অ্যাসোসিয়েশনে চলে আসে, যাতে করে সে তার র্যাঙ্ক আপডেট করতে পারে। আর সেখানেরই ভিড়ের মধ্যে আমরা হোয়াইট টাইগার গিল্ডের কিছু মেম্বারকে দেখতে পাই। তারা নিউ মেম্বারদেরকে রিক্রুট করার জন্য সেখানে ঘোরাঘুরি করছিল। তখনই তাদের মধ্যে একজন সেখানে জিনহুকে নোটিস করে, আর তাকে দেখা মাত্রই সে সরাসরি বেগের সাথে কন্ট্যাক্ট করে। আর বেগ যখন এই জিনিসটা জানতে পারে তখন সেও দ্রুত সেখান থেকে বের হয়ে যায়, কারণ সেকেন্ড এপিসোডে সে এই জিনিসটা ফিল করে ফেলেছিল যে জিনহু কত বেশি পাওয়ারফুল। এরই জন্য সে যে করেই হোক জিনহুকে নিজের গিল্ডে রিক্রুট করতে চায়। তখনই সিন জিনহুর উপর শিফট হয়। সে টেস্টিং রুমে চলে এসেছে। তখনই তাকে তার সামনে রাখা এক ব্ল্যাক বলে হাত রাখতে বলা হয়, যেখানে জিনহুর পাওয়ার লেভেল মেজার করা হবে। কিন্তু আমরা দেখতে পারি হান্টার অ্যাসোসিয়েশনের সেই পাওয়ার মেজারমেন্ট মেশিনে ইরর শো করছে। এই জিনিসটা দেখে তারাও সেখানে কিছুই বুঝতে পারছিল না। তখনই সেখানে ডাইরেক্টর চলে আসে, আর যখনই তিনি এই জিনিসটা দেখে তখন তিনি অনেক বেশি শক হয়ে যায় আর বলে, না না, এখানে আমাদের মেশিনের কোনো প্রবলেম নেই। আমাদের মেশিনে তখনই এরকম কিছু শো করে যখন সামনে থাকা পার্সনের পাওয়ার লেভেল আমাদের মেশিনের লিমিটের বাইরে চলে যায়। আর এরকমটা আমাদের সাথে এই পর্যন্ত 9 বার হয়েছে। যখনই এই মেশিনের সাহায্যে কোনো এস র্যাঙ্ক হান্টারের পাওয়ার মেজার করা হয় তখনই এরকম প্রবলেম শো হয়। এর মানে এখানে জিনহু কোনো সাধারণ পার্সন না, কারণ সে আমাদের কোরিয়ার নিউ 10th এস র্যাঙ্ক হান্টার হতে চলেছে। তখনই সিন শিফট হয়, আমরা চাই আর ভুকে দেখতে পাই। তারা সেখানে জেজু আইল্যান্ডের সেই অ্যান্টদের সম্পর্কে কথা বলছিল। তাদের কথায় আমরা জানতে পারি যে তারা সেই অ্যান্ট যাদের পাখা গজিয়ে গেছে আর যারা উড়ে প্রায় অনেকটা চলে এসেছিল, তাদের উপরই হান্টার অ্যাসোসিয়েশনের মেম্বাররা রিসার্চ করছে, যাতে করে তারা সেই অ্যান্টদের উইক পয়েন্ট খুঁজে বের করতে পারে। কারণ যদি তারা এরকমটা করতে পারে তাহলে তারা খুব সহজেই সেই অ্যান্টদের মোকাবেলা করতে পারবে। তখনই সেখানে চায় রেড গেট ইনসিডেন্ট সম্পর্কে ভু এর সাথে কথা বলতে শুরু করে, আর সে এই জিনিসটা জানতে চায় যে সেই রেড গেটের বস মনস্টারকে কে মেরেছে। কিন্তু ভু তাকে সেই সম্পর্কে কিছুই বলে না। তখনই সিন সরাসরি হান্টার অ্যাসোসিয়েশনের ভেতরে চলে আসে, যেখানের মানুষরা এই জিনিসটা জানতে পেরে গেছে যে এখানে জিনহু এক এস র্যাঙ্ক হান্টার। তখনই হান্টার অ্যাসোসিয়েশনের মেম্বাররা জিনহুকে আবার 3 দিন পর রিএভলিউশনের জন্য আসতে বলে, কারণ অ্যাসোসিয়েশনের মেম্বাররা এমনিই তো কাউকে কোনো মেজারমেন্ট ছাড়াই এস র্যাঙ্ক হান্টার বলে ঘোষণা করতে পারবে না। এই জন্য তারা প্রতিবারই যখনই কোনো এস র্যাঙ্ক হান্টার আসে তখন এই প্রসেসের মাধ্যমে তাদেরকে এস র্যাঙ্কার বলে ঘোষণা করে। কিন্তু আমরা তো এটা জানি যে জিনহু এখন আর এস র্যাঙ্কার না, সে এস র্যাঙ্কেরও উপরের লেভেলে চলে গেছে। তখনই সেখানের এরকম চিল্লাচিল্লি শুনে সেই হলের ভেতর চয় আর ভু চলে আসে, আর যখনই তারা জিনহুর অরা ফিল করে তখন তারা অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই সেখানে চয় জিনহুকে নিজের গিল্ডে নেওয়ার জন্য তাকে ইনভাইট করে, কিন্তু সেখানে জিনহু তাকে ফুললি ইগনোর করে সেখান থেকে তার পাশ কেটেই চলে যায়। আর এই জিনিসটা দেখে চয় প্রথমে তো সেখানে কিছুই বুঝতে পারে না যে এখানে তার সাথে কি হয়েছে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সে সেখানে শক হয়ে ভাবতে শুরু করে যে কিভাবে এখানে তার মতো এক এস র্যাঙ্কারকে ইগনোর করা হয়েছে। তাকে তো এখানে তার র্যাঙ্কার হিসেবে কোনো দামই দেওয়া হয়নি। কিন্তু সে সেখানে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ জিনহুকে রিক্রুট করার জন্য সেখানে দৌড়ে বেগ চলে এসেছে। আর তাকে দেখেই জয় এই জিনিসটা বুঝতে পারে যে জিনহু কোনো সাধারণ পার্সন না, কারণ তাকে রিক্রুট করার জন্য এখানে এস র্যাঙ্ক হান্টার বেগ ছুটে চলে এসেছে।
আর এটা দেখে সে এই জিনিসটাও বুঝতে পারে যে সেই রেড গেট যেই পার্সন ক্লিয়ার করেছে সেই পার্সন আর কেউ না, সে জিনহু। কিন্তু এত তাড়াহুড়া করে আসার পরও বেগ ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, কারণ তার আসার আগেই জিনহু সেখান থেকে চলে গেছে। সে লাস্ট টাইম জিনহুর সাথে কথা বলতে পারেনি, আর এইবার তো সে তাকে দেখতেই পারেনি। তখনই সিন শিফট হয় আর আমরা হসপিটালে জিনহুকে তার মায়ের কাছে দেখতে পাই। সে সেখানে সেই ইলেক্সারের কথাই ভাবছিল, আর এইসব ভেবে সে যখনই সেই রুম থেকে বের হয় তখনই আমরা সেখানে ভুকে দেখতে পাই। সে বলে হান্টার অ্যাসোসিয়েশন হান্টারদের উপর নজর রাখে যাতে করে তারা কোনো ক্রাইম না করে অথবা ক্রাইম করতেই না পারে, কিন্তু যদি কোনো এস র্যাঙ্কার চলে আসে তাহলে হান্টার অ্যাসোসিয়েশন তার ক্ষেত্রে কিছুই করতে পারে না। যেমনটা আমরা এপিসোড 2 মধ্যে দেখেছিলাম, যেখানে হান্টার অ্যাসোসিয়েশনের মেম্বাররা ডংসুকের সামনে কিছুই করতে পারে না, শুধু সে কি কি করে সেই সবকিছু দেখা ছাড়া। আর যখনই জিনহু সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে যায় তখনই আমরা সেখানে হান্টার অ্যাসোসিয়েশনের লিডারকে দেখতে পাই। তিনি সেখানে জিনহুকে বলে যে তুমি এক এস র্যাঙ্কার হয়ে গেছো, কিন্তু আমরা এখানে 3 দিন সময় এই জন্য নিয়েছি যাতে করে হান্টার অ্যাসোসিয়েশন তোমাকে রিক্রুট করতে পারে, কারণ বেশিরভাগ হান্টারই টাকার লোভে পড়ে বড় বড় গিল্ডের আন্ডারে চলে যায়। এরই জন্য হান্টার অ্যাসোসিয়েশনের মধ্যে পাওয়ারফুল মেম্বারদের সংখ্যা অনেক কম। এরই জন্য আমি এখানে হান্টার অ্যাসোসিয়েশনের মধ্যে তোমায় রিক্রুট করানোর রিকোয়েস্ট নিয়ে এসেছি। এরই সাথে তিনি জিনহুকে অনেক বড় এক পোস্টের অফার করে, কিন্তু আমরা দেখতে পারি এইসব অফার শুনে সেখানে জিনহু কিছুই বুঝতে পারছিল না যে তাকে এত বড় বড় অফার কেন করা হচ্ছে। এটা শুনে হান্টার অ্যাসোসিয়েশন লিডার বলে এর কারণ এই সময় হান্টার্স পুরো কান্ট্রির উপর রুল করছে, কারণ হান্টার্সরাই সেই পার্সন যারা ম্যাজিক্যাল বিস্টদের সাথে লড়াই করে সাধারণ সিভিলিয়ানসদেরকে সেভ করতে পারে। আর এই সময় আমাদের এই কান্ট্রির মধ্যে বড় বড় 5টা গিল্ড আছে, আর বর্তমান সময়ে এই গিল্ডগুলোর পাওয়ার লেভেল ইকুয়াল। কিন্তু যখনই জিনহু এই 5 গিল্ডের মধ্যে একটা গিল্ডে চলে যাবে তখনই সেই গিল্ডের পাওয়ার লেভেল অনেক বেশি বেড়ে যাবে আর সবকিছুই ইমব্যালেন্স হয়ে যাবে। এরই জন্য হান্টার অ্যাসোসিয়েশন লিডার জিনহুকে অফার করে তার গিল্ডে জয়েন হয়ে যেতে, যাতে করে তারা বাকি হান্টারদেরকে নিজের কন্ট্রোলে রাখতে পারে। আর এরকমটা হলেই তারা এই কান্ট্রির মধ্যে শান্তি মেনটেন করে রাখতে পারবে। এইসব শুনে সেখানে জিনহু ভাবতে শুরু করে যে এইখানে কি সে ওনার রিকোয়েস্ট একসেপ্ট করবে কি করবে না, কারণ তার সামনে এই সময় যেই পার্সন বসে আছে সেও কোনো সাধারণ পার্সন না, কারণ তিনি কোরিয়ার মধ্যে সর্বপ্রথম এস র্যাঙ্কার আর তিনি অনেক বেশি পাওয়ারফুল। তখন সেখানে জিনহু ভাবছিল এখন আমার এখানে কি করা উচিত, কারণ আমার সামনে এই সময় যেই পার্সন বসে আছে তার পাওয়ার লেভেল প্রায় আমার পাওয়ার লেভেলের সমান। এইসব ভেবেই সেখানে জিনহু ওনাকে এর জন্য মানা করে দেয়। আর তার এরকম অ্যান্সার শুনে হান্টার অ্যাসোসিয়েশন লিডার এই জিনিসটা ভাবতে শুরু করে যে সেও হয়তো শুধু টাকার জন্যই এক হান্টার হয়েছে। কিন্তু তখনই তিনি জিনহুর অ্যান্সার শুনে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সেখানে জিনহু বলে আমি তো শুধু আমার এই পাওয়ার ইউজ করে ম্যাজিক্যাল বিস্টদের সাথে লড়াই করতে চাই আর সাধারণ মানুষদেরকে এই ডিজাস্টারের হাত থেকে বাঁচাতে চাই। এটা শুনে হান্টার অ্যাসোসিয়েশন লিডারের হার্ট অনেক জোরে বিট করতে শুরু করে। আর এরই সাথে তিনি সেখানে ভাবছিল অনেক বছর পর আমি এরকম কোনো পার্সনকে দেখেছি যে টাকার জন্য না, এই ওয়ার্ল্ডকে সেভ করার জন্য তার পাওয়ার ইউজ করতে চায়। যদি আমিও তার সাথে মিলেই একসাথে আমরা লড়াই করতে পারতাম। আর এর কিছুক্ষণ পর যখন জিনহু সেখান থেকে চলে যায় তখন আমরা জানতে পারি যে জিনহু হান্টার অ্যাসোসিয়েশন এই জন্য জয়েন হয়নি কারণ হান্টার অ্যাসোসিয়েশনের কাছে শুধু সি আর ডি র্যাঙ্কের গেটের পারমিটই আছে। আর এই লো র্যাঙ্কের ডানজন রেডে যদি জিনহু যায় তাহলে তার লেভেল আপ করতে অনেক বেশি সময় লেগে যাবে, কিন্তু তার হাতে অত বেশি সময় নেই, কারণ তার যত দ্রুত সম্ভব স্ট্রং হতে হবে আর তার মাকেও বাঁচাতে হবে। এই সব কিছুর জন্যই সে তাদের অফার রিজেক্ট করে দিয়েছে। তখনই সিন শিফট হয় আর আমরা এক হসপিটালে ডংসুককে দেখতে পাই। তাকে জিনহুর বাবা মেরে তার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছে, আর সেখানে পরে পরেই ডংসুকের জিনহুর বাবার কথা মনে পড়ে যায়। আর এরই সাথে সেখানে তার জ্ঞান ফিরে আসে। তখনই সেখানে আমেরিকান হান্টার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর চলে আসে আর তার কাছে জিনহুর বাবা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সে সেখানে ডাইরেক্টরকে জিনহুর বাবা সম্পর্কে উল্টোপাল্টো কথা বলে আর এরই সাথে তাদেরকে ভুল ইনফরমেশন দেয়। এইসব শুনে তিনিও ভাবতে শুরু করে এর মানে নিশ্চয়ই সে একটা ম্যাজিক্যাল বিস্ট, তাই আমাদের যত দ্রুত সম্ভব তাকে খুঁজে শেষ করতে হবে। কিন্তু তিনিও সেখানে অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ যেই পার্সন এক এস র্যাঙ্ক হান্টারের অবস্থা এত বেশি খারাপ করে ফেলতে পারে সেই পার্সন যদি একবার রেগে যায়
তাহলে আমাদের মতো সাধারণ পার্সনের অবস্থা কি হবে? আর যখন তিনি সেখান থেকে চলে যায় তখনই সেখানে ডংসুকের জিনহুর বাবার কথা মনে পড়ে যে তিনি সেখানে ডংসুককে তার ফ্যামিলির কাছ থেকে দূরে থাকতে বলেছে। কিন্তু ডংসুক কোনো সাধারণ পার্সন না, সে কুকুরের লেজ, সে কখনোই সোজা হবে না। এইসব মনে পড়তেই সে সেখানে আরো অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে সে তাকে হারানোর জন্য আর্টিফ্যাক্ট ইউজ করার কথা ভাবছিল। তখনই আমরা জানতে পারি আর্টিফ্যাক্ট এরকম কিছু আইটেম যা কোনো সাধারণ মানুষ বাড়াতে পারে না। আর এই আর্টিফ্যাক্ট অনেক বেশি রেয়ার হয়, এর জন্য এর দামও অনেক বেশি হয়। আর এই আর্টিফ্যাক্ট গুলো শুধু অনলাইন অকশনের মাধ্যমেই বিক্রি হয়, এর জন্য এগুলোর দাম আরো অনেক বেশি বেড়ে যায়। আর এই আইটেমগুলো কেনার জন্য জিনহু অনলাইন সার্চ করছিল, কিন্তু যখনই সে সেই আইটেমগুলোর দাম দেখে তখন তার বাজেট সেই আইটেমগুলোর সামনে অনেক কম পড়ে যায়। এর জন্য সে সেখানে ভাবতে শুরু করে, তাহলে কি এখন আমি সেই আইটেমটা বিক্রি করে দেব যার সাহায্যে ম্যাজিক্যাল পাওয়ার দ্বিগুণ হয়ে যায়? কিন্তু না, আমি এরকমটা করতে পারবো না, কারণ আমি এখনো শুধু এক ই র্যাঙ্ক হান্টার। তাই যদি কেউ আমার কাছে এত হাই র্যাঙ্কিং আর এত ভ্যালুয়েবল আইটেম দেখে ফেলে তাহলে নিশ্চয়ই সবাই আমার উপর সন্দেহ করতে শুরু করবে যে এত প্রিশিয়াস এক আইটেম এত লো র্যাঙ্ক হান্টারের কাছে কি করে এসেছে, আর সে এই আইটেম কোথা থেকে পেয়েছে। আর আমি তখন তাদেরকে এটাও বলতে পারবো না যে আমি এই আইটেম এক হাই র্যাঙ্ক ডানজন থেকে পেয়েছি। এটা আমি এই জন্য বলতে পারবো না কারণ এখনো আমার র্যাঙ্ক অনেক লো, আর হাই র্যাঙ্ক ডানজনে যেতে হলে আমাকে আমার র্যাঙ্ক আপডেট করতে হবে, কিন্তু এর জন্য আমাকে আরো 3 দিন অপেক্ষা করতে হবে। তখনই সে সেখানে এক হাই র্যাঙ্ক রেডের রিক্রুটিং দেখতে পায়, যেখানে তারা ডানজনের ভেতরের মাইনিং এর জন্য কিছু লো র্যাঙ্ক হান্টারদেরকে রিক্রুট করছে। তখনই সিন শিফট হয়ে আমরা হান্টার অ্যাসোসিয়েশন লিডার অফিস দেখতে পাই। তিনি সেখানের জিনহুর সম্পর্কে আজ পর্যন্ত যত ডিটেলস আছে সেই সব কিছু চেক করছিল। কিন্তু যখনই তিনি এই জিনিসটা জানতে পারে যে জিনহু জয়ের এক হান্টার গ্রুপে পার্টিসিপেট করেছে তখন তিনি অনেক বেশি আপসেট হয়ে যায় আর ভাবতে শুরু করে এর মানে সেও সব হান্টারের মতোই শুধু টাকার জন্যই কাজ করছে। কিন্তু যখনই তিনি এই জিনিসটা জানতে পারে যে জিনহু সেখানে শুধু এক মাইনার হিসেবে জয়েন করেছে তখন তিনি অনেক বেশি শক হয়ে যায় আর ভাবতে শুরু করে যে জিনহু কি করতে চায়। তখনই সিন শিফট হয়ে আমরা জিনহুকে দেখতে পাই, আর এরই সাথে আমরা জানতে পারি যে হায়ার লেভেলের ডানজনের সবাই গ্রুপ ওয়াইজ কাজ করে। যেমন অ্যাটাকিং টিম, তারা শুধু সেই ডানজনের মনস্টারদেরকে ক্লিয়ার করে, আর মাইনিং টিম তারা সেই ডানজনের যতগুলো ক্রিস্টাল আছে, যতগুলো আইটেম আছে, এমনকি সেই ডানজনের মনস্টারদের বডি ডানজনের ভেতর থেকে বাইরে নিয়ে আসার কাজ করে। এরকমটা তারা এই জন্য করে যাতে করে তারা অনেক বেশি প্রফিট আর্ন করতে পারে। এর কিছুক্ষণ পরই আমরা সেখানে চয়কে দেখতে পাই, সেই ডানজনের ভেতর এক হিরোর মতো এন্ট্রি করে, আর এরই সাথে সে সেখানে তার ফায়ার ম্যাজিকের সাহায্যে সেই ডানজনের ভেতর যতগুলো মনস্টার ছিল তাদের সবাইকেই শুধু এক চুটকির সাহায্যেই শেষ করে দেয়। কিন্তু সে এখনো সেই ডানজনের বসকে মারেনি, কারণ তারা প্রথমে সেই ডানজনের ক্রিস্টাল গুলো কালেক্ট করে নিতে চায়, আর এরকমটা করার পরই তারা বসকে মারবে। কারণ বসকে যদি তারা প্রথমেই মেরে ফেলে তাহলে এর কিছুক্ষণের মধ্যেই ডানজন অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। আর যদি তারা এরকমটা করে তাহলে তারা সেই ডানজনের ভেতর মাইনিং করে বেশি ক্রিস্টাল কালেক্ট করতে পারবে না, এতে করে তাদের প্রফিটও অনেক কম হবে। আর এর কিছুক্ষণ পর তারা যখন সেই ডানজনের ভেতর থেকে বের হয়ে আসে তখনই আমরা সেখানে চাকে দেখতে পাই, আর যখনই সেখানে সবাই চাকে দেখে তখন তারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর সেখানে জিনহু তার অরা ফিল করে অনেকটা শক হয়ে যায়, আর শক হবেই না কেন, কারণ সেও কোনো সাধারণ পার্সন না, সেই কোরিয়ার 9th এস র্যাঙ্ক হান্টার, আর এরই সাথে সেই জিনহুর ফিউচার ওয়াইফ। তখনই সেখানে চার অনেক স্ট্রং এক প্রেজেন্স ফিল হয়, আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে হয়তো সেখানে হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গো এসেছে, কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না, কারণ জিনহু তার অরা সাপ্রেস করে সেখান থেকে সরে গেছে। আর এর কিছুক্ষণ পর যখন মাইনিং টিম সেই ডানজনের ভেতর প্রবেশ করে তখন সেখানে জিনহু সেই ডানজনের বস মনস্টারকে দেখার জন্য অনেক বেশি অস্থির হয়ে যায়। কিন্তু তখনই আমরা সেখানের কিছু মাইনারকে দেখতে পাই, তারা সেখানে জিনহুকে নিয়ে হাসাহাসি করছিল, কারণ সেই তাদের মধ্যে সব থেকে লোয়েস্ট র্যাঙ্ক এক ই র্যাঙ্ক হান্টার। তখনই তাদের মধ্যে একজন অনেক অ্যাটিটিউডের সাথে জিনহুর কাছে চলে আসে, আর সেখানে জিনহুকে ভয় দেখানোর চেষ্টা করে। এইসব শুনে জিনহু তার দিকে একটু রেগে তাকায়, এটা দেখে সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এর কিছুক্ষণ পর আমরা সেখানে জিনহুকে মাইনিং করতে দেখতে পাই, আর তাকে মাইনিং করতে দেখে সেখানের বাকি মাইনাররাও অনেক বেশি শক হয়ে যায়, কারণ জিনহুর কাছে কিছু থাকুক আর না থাকুক তার কাছে অনেক সুন্দর এক বডি আছে,
আর এর কিছুক্ষণ পর যখন লাঞ্চ টাইম হয় তখন সবাই লাঞ্চের জন্য চলে যায়। তখনই জিনহো সেই ডানজনের বসকে দেখার সুযোগ পেয়ে যায়। এরই জন্য সে সেখান থেকে দৌড়ে বস রুমের দিকে যেতে শুরু করে। জিনহো তো শুধু এখানে এই ডানজনের বস মনস্টারকে দেখার জন্য এসেছিল, কিন্তু যখন সে তার সামনে এত স্ট্রং এক অপোনেন্টকে দেখে তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে সেখানে ফাইটের জন্য তৈরি হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে তার ড্যাগার সামন করে ফেলে, কিন্তু তখনই সে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সেখানে আমরা তার পেছনে চাকে দেখতে পাই। সে জিনহুকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। আর এখানে তার এই কোশ্চেনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।